আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল কোচদের বহু ব্যবহৃত একটা ট্যাকটিক্স, একটা ফুটবল দর্শন সম্পর্কে একটু আলোচনা করব। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে এই আপডেটটা আরো একবার জানিয়ে দিতে চাই যে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেয়েছে। প্রতিপক্ষ হচ্ছে কানাডা, যাদের বিপক্ষে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল। কোয়ার্টার ফাইনালে এই কানাডা শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়েছে। ১-১ গোলে সমতা থাকা অবস্থায় টাইব্রেকার থেকে তারা ৪-৩ ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে। আমি মূল টপিকটাতে চলে আসি। বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচগুলোর কথা? আর্জেন্টিনা প্রথম ৭০ মিনিট পর্যন্ত বেশ ভালোই কিন্তু খেলছিল দুটো ম্যাচে। তবে ৭০ মিনিটের টাইমলাইনটা পার হওয়ার পরে আর্জেন্টিনা আস্তে আস্তে প্যানিক করা শুরু করে এবং আমরা বাকি স্টোরিটা সকলেই জানি, নতুন করে সেটা আর মনে করিয়ে দিচ্ছে না। তবে বিশ্বকাপ ফাইনালে আনহেল ডি মারিয়াকে উঠিয়ে নেওয়া অনেক আর্জেন্টাইন ফ্যান এখন পর্যন্ত মানতে পারেন না। এই লিওনেল স্কালোনি, যাকে কোচ হিসেবে নিজের প্রফেসর মাত্র ২ দিন আগেও বললেন যে মি প্রফেসর, অর্থাৎ যাকে নিজের শিক্ষক হিসেবে মেনশন করছেন, সেই লুইস দে লা ফুয়েন্তে একটা ম্যাচ জিতলেন জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ইউরোর। সেখানে তিনি ৬৩তম মিনিটের সময় লামিন ইয়ামালকে স্যাক্রিফাইস করলেন, তুলে নিলেন যে ইয়ামাল সত্যিকার অর্থে প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা বারবার করে ভাঙছিলেন। তারপর কিছুক্ষণ পরে নিকো উইলিয়ামসকেও তুলে নিলেন এবং ম্যাচের ব্যাটনটা সত্যিকার অর্থে জার্মানির হাতে দিয়ে দিলেন। শেষ মুহূর্তে এসে মিকেল মেরিনো, দানি ওলমের সৌজন্যে হয়তোবা স্পেন ম্যাচটা জিতেছে। তবে এটা একেবারে পরিষ্কার ছিল, দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে ইয়ামাল নিকো উইলিয়ামসকে উঠিয়ে নেওয়ার পরে সত্যিকার অর্থে স্ট্রাগল করেছে। আমি এখানে কয়েকটা ফ্যাক্ট অবশ্যই বলে নিতে চাই। বিশ্বকাপ ফাইনালে আনহেল ডি মারিয়া ৬০ মিনিটের পরে, অর্থাৎ ৬০ আওয়ার লাইন পার হওয়ার পরে অনেক বেশি টায়ার্ড ছিলেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। সেটা নিয়ে অনেকে লিওনেল স্কালোনির সপক্ষে অনেক কথাবার্তা বলেন। আবার লামিন ইয়ামালের সপক্ষে কথাবার্তা বলতে গিয়ে অনেকে জার্মানের একটা শিশু শ্রমের বিশেষ আইন আছে, যেখানে লামিন ইয়ামাল ৭০ মিনিটে বেশি খেললে ফাইন দিতে হবে, এমন টাইপের প্রেক্ষাপট নিয়ে আসেন। প্রত্যেকের লজিক আমি বুঝি, তার চেয়েও বড় লজিক হচ্ছে আমার কাছে মনে হয় না যে আনহেল ডি মারিয়াকে যদি ওই দিন আরও ১০-১৫ মিনিট খেলানো হতো, ডি মারিয়া এতটাই শারীরিকভাবে ভেঙে পড়তেন যে সে প্রেশারটা নিতে পারতেন না। আমার কাছে মনে হয় না যে লামিন ইয়ামালকে আরও ১০-১৫ মিনিট মাঠের মধ্যে রেখে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করলে ফাইন জনিত ইস্যু, জার্মানির আইন জনিত ইস্যু এমন বড় কোনো একটা ব্যাপার হতো। এখানে সে ফাইন বা জরিমানা আসলে কোনো বড় একটা ইস্যু। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা কোচিং দর্শনের অংশ। সবচেয়ে বড় কথা হচ্ছে বছরের পর বছর বড় বড় কোচেরা কিন্তু এই ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করে এসেছেন। আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, দে লা ফুয়েন্তে অনেক বড় মাপের একজন ফুটবল পণ্ডিত, একজন কোচ, বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। যেখানে লিওনেল স্কালোনি তাকে নিজের গুরু বলছেন, সেখানে তাদের যোগ্যতা নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই। এবং ব্যাপারটা শুধুমাত্র স্কালোনি বা দে লা ফুয়েন্তেতে সীমাবদ্ধ নয়, ব্যাপারটা একটা বড় অংশের কোচের কিন্তু মেন্টালিটির পরিচায়ক। তারা এই ধরনের মেন্টালিটি, এই টাইপের সিচুয়েশনে বছরের পর বছর দেখিয়ে আসছেন। এটা ফুটবল দর্শনেরই একটা অংশ। ব্যাপারটা অনেকটা এমন, শেষ ২০ থেকে ২৫ মিনিট আপনার যদি ডিফেন্সিভ পাওয়ার থাকে, আপনি ডিফেন্ড করার চেষ্টা করবেন, আপনি আক্রমণের প্লেয়ারদেরকে উঠিয়ে সেখানে ডিফেন্ডার নামানোর চেষ্টা করবেন, একটা অ্যাটাকারকে স্যাক্রিফাইস করে সেখানে ডিফেন্সিভ প্লেয়ারকে নামিয়ে আপনি দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করবেন। এটা ইউরোপিয়ান ফুটবলে আমরা বছরের পর বছর দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে লাতিন আমেরিকান ফুটবলও কিন্তু দেখেছি। জিনিসগুলো অনেক বছর ধরে প্র্যাকটিসের একটা অংশ হিসেবে আসছে কোচিং ম্যানুয়ালে, কিন্তু ব্যাপারগুলো কি সব দলের ক্ষেত্রে সমানভাবে কাজে লাগছে? প্রশ্নটা যদি আমি আরো নির্দিষ্ট করি, আর্জেন্টিনার ক্ষেত্রে এই জিনিসটা কি আসলেই কাজে লাগছে? দেখুন, বিশ্বকাপ জয়ী কোচের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতে চাই না, তবে একটা প্রশ্ন করার সুযোগ কিন্তু সবসময় থাকে। আর্জেন্টিনার ক্ষেত্রে এটা একেবারে পরিষ্কার, একেবারে স্পষ্ট যে এই ট্যাকটিক্সটা খুব একটা বেশি কাজে লাগছে না। শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা প্যানিক মোডে চলে যাচ্ছে এবং এই টাইপের ম্যাচগুলোতে দিবু মার্টিনেজ না থাকলে আর্জেন্টিনার ভাগ্যে কিন্তু পরাজয় লেখা থাকতো। অবশ্যই ডিফেন্সিভ ফুটবল লিওনেল স্কালোনির এই সিস্টেমের সবচেয়ে বড় একটা অংশ, তবে অতিমাত্রায় ডিফেন্সিভ শেপে আর্জেন্টিনা চলে যাচ্ছে কিনা সেটা নিয়ে এখন থেকেই ব্যাপারগুলো খতিয়ে দেখা দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার দলে যখন আনহেল ডি মারিয়ার মতো একজন অ্যাটাকার থাকেন এবং আপনি যখন তাকে ব্যবহার করতে না পারেন, এটা কিন্তু সবসময় ফ্যানদের মধ্যে ভীষণ একটা হতাশা তৈরি করবে। ব্যাপারটা যদি এমন হয়, তাহলে সেকেন্ড হাফে আপনি অনেক বেশি যদি ডিফেন্ড করার প্ল্যান করেন, তাহলে ফার্স্ট হাফে আরেকটু বেশি আক্রমণাত্মক খেলা উচিত। সেক্ষেত্রে শুরুর দিকে আনহেল ডি মারিয়াকে ব্যবহার করে আপনি একটা বা দুটো গোলের লিড যদি নিয়ে ফেলতে পারেন, তখন গিয়ে শেষের ২০-২৫ মিনিট ডিফেন্ড করেন। প্রত্যেকটা ম্যাচে তো আর ফ্রান্স বা নেদারল্যান্ডসের মতো সিচুয়েশন হবে না। ইকুয়েডরের শক্তির জায়গা বা ফাইনাল থার্ডের শক্তির জায়গা অবশ্যই ফ্রান্সের মতো নয়। তাই শুরুতে যদি লিওনেল স্কালোনি আরেকটু বেশি করে অ্যাটাকিং ফুটবল খেলতেন, যদি আর্জেন্টিনা ফার্স্ট হাফটা অনেক ভালোভাবে শেষ করতো এবং প্রথম ৬০ মিনিটের মধ্যে যদি দুটো গোল আদায় করে নিতে পারতো, তাহলে বুঝতাম যে শেষের ৩০ মিনিটে আর্জেন্টিনা এটা ডিফেন্ড করার চেষ্টা করছে। এবং বড় বড় কোচেরা এমন জিনিসপত্র করেন, কোচিং ম্যানুয়ালে এটা স্পষ্টত সকলের একটা প্র্যাকটিস হিসেবেই তারা শিখে আসেন। স্কালোনির এই বিষয়টা নিয়ে আরো অনেক বেশি করে ভাবা উচিত, কারণ এমি মার্টিনেজের কারণে এখানে আর্জেন্টিনার যে বড় একটা ল্যাকিংস আছে সেটা স্পষ্ট হচ্ছে না। তবে আমরা যারা খেলা দেখছি সবাই কিন্তু কম বেশি এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।